এই সময় ড্রয়িং রুমের দরজা থেকে একটা মুখ উঁকি মারল। চিনলেন, একটু আগেই আলাপ হয়েছে, অনিরুদ্ধের পিয়ে রণধীর চোপড়া। বেশ স্মার্ট, হাসি খুশি যুবক। এসে বিশুদ্ধ বাংলায় বলল, ডিস্টার্ব করলুম না তো? সোনালি উৎসাহ দেখিয়ে বলল, ব্যাস, মেঘনা চাইতেই জল। রণধীরদা, তোমাকে দলে নিলাম তাহলে। ব্যাস, আমরা মোট 6 জন, ব্যাপারটা জানলুম। এবার প্ল্যানটা বলি। আমরা একটা চমৎকার মার্ডার কেস সাজাবো, কিছু ক্লু রাখবো, দেখব কর্নেলের গোয়েন্দা বুদ্ধি কতখানি। রত্না বিরক্ত হয়ে বলল, আহা, বলেই ফেল না বাবা, শুধু ভূমিকা করছিস। সোনালি সিরিয়াস হয়ে চাপা গলায় বলতে শুরু করলো, ওই যে গেট রয়েছে, তার বাইরে ঝোপঝাড়গুলোর মধ্যে এক জায়গায় আমরা একটা ডেড বডি রাখবো। চোপড়া বিস্ময় মিশানো আতঙ্কে বলল, সর্বনাশ, ডেড বডি? সোনালি ধমক দিয়ে বলল, ভ্যাট, কিচ্ছু বোঝে না। রিয়েল ডেড বডি নয়, নকল। আমরা দীপ্তিকে ডেড বডি করব। আমাদের থিয়েটার ক্লাবের একটা টিনের ছোড়া আছে, ছোড়াটা ডগাটা চাপ দিলে ভেতরে ঢুকে যায় এবং বডিতে আটকে থাকে। কেমন? দীপ্তি বুকে সেটা আটকে থাকবে। দীপ্তি এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলে উঠল, না না, পিঠে। বেশ, পিঠে আটকে দিয়ে লাল রং ছড়িয়ে দেব। সে আমি ম্যানেজ করবো খন। একেবারে টাটকা দলদলা রক্তের মতো দেখাবে। দীপ্তি মরা সেজে পড়ে থাকবে। এবার ক্লু থাকবে, একটা পোড়া দেশলাই কাঠি, 8 পোড়া সিগারেট আর 3-4টে। দিব্য বলল, তাহলে আমাকে ধরে ফেলবে, আমি চেইন স্মোকার। চোপড়া বলল, আমিও চেইন স্মোকার। সোনালি বলল, তাহলে অন্য ক্লুর কথা ভাবাক্য। জয়ন্তবাবু কী বলেন? বললাম, কিন্তু তার আগে বলুন, আপনারা খুনি হিসেবে একজনকে নিশ্চয়ই ধরে রাখছেন। সেই রোলটা কে নিচ্ছেন? দিব্য। তুমি রাজি তো? দিব্যের নামটা এসে বলল, বেশ, কিন্তু। সোনালি বলল, কোনো কিন্তু নাই, তুমিই ক্লিয়ার। এবার জয়ন্তবাবু বলুন, ক্লু খুব সহজ হওয়া চাই, কারণ এটা তো জাস্ট একটা গেম, নিছক খেলা। কর্নেলের যা স্বভাব, প্রথমে সত্যিকারের খুন ভেবে খুব সিরিয়াস হয়ে পড়বেন এবং তখনই পুলিশ ডাকতে বলবেন, ফরেন্সিক বিশেষজ্ঞ আসতে বলবেন এবং অ্যাম্বুলেন্স ইত্যাদি এসে যাবে। সোনালি ব্যস্তভাবে বলল, সর্বনাশ, তাহলে তো ওকে। বাধা দিয়ে বলল, উনি ডেড বডি দেখে তেমন কিছু করার আগেই আপনারা দৌড়ে গিয়ে তখন বলবেন, আপনিই হত্যাকারীকে খুঁজে বের করুন, দেখি আপনি কেমন গোয়েন্দা। না পারলে পুলিশ তো আছেই। সবাই হেসে উঠল। সোনালি বলে, রেখা, একটা ক্লু আমার মাথায় এসেছে। নিচের দিকে নদীতে এখন ফ্লাডটা কম, কিন্তু পলি জমে আছে পাড়ের জঙ্গলে। দিব্যর পায়ে জুতোর সেই কাদা লেগে থাকবে এবং দীপ্তির বেডবডির কাছে কিছু কাদা ফেলে রাখা হবে। যতক্ষণ খেলা চলবে দিব্য সেই জুতোই পরে থাকবে। কেমন জয়ন্তবাবু? কর্নেল অত খুঁটিয়ে কি লক্ষ্য করবেন? বললাম, কে জানে, তবে বুড়ো বড্ড শেয়ানা। দিব্যকে নার্ভাস দেখাচ্ছিল। বলল, তাহলে সন্দেহ তো একজনের উপরেই পড়ার মতো ক্লু রাখা হচ্ছে। এমন সব চিহ্ন রাখো যাতে কর্নেল প্রত্যেককেই সন্দেহ করেন। রত্না সায় দিয়ে বলল, এই দাদা, কিন্তু ঠিকই বলেছে রে রণধীরদা, তোমাকে সন্দেহ করার মতো কি চিহ্ন রাখা যায় বলো তো? চোপড়া একটু ভেবে নিয়ে বলল, আমার লাইটারটা ফেলে রাখবো কোথাও ডেড বডির কাছাকাছি। তার মানে আমি ও দীপ্তি ধরো কথা বলছিলাম ওখানে, আমি চলে এলাম, দীপ্তি থাকলো, তারপরে ও খুন হয়ে গেল। সোনালি বলল, চমৎকার, আমরা সাক্ষী দেবো, মানে আমিই বলবো যে দীপ্তি আর রণধীরদার ঝগড়া হচ্ছিল ওখানে, বাংলোর এই বারান্দা থেকে শুনেছি। চোপড়াকেও এবার নার্ভাস দেখালো। সে বলল, তাহলে 2 জন মোটে সাসপেক্ট। সোনালি বলল, আরেকজন হলে ভালো হতো, কর্নেলকে গোলমালে ফেলা যেত, কিন্তু পুরুষ মানুষ ছাড়া মার্ডারার হয় না, মানায়ও না। দিব্য আপত্তি করে বলল, মোটেও না, মেয়েরাও ছোড়া চালায়। সোনালি, রত্না, দীপ্তি একসঙ্গে বলে উঠল, না না, মোটেও না। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, ছোড়া টোড়া মেয়েদের মার্ডার উইপন নয় সচরাচর। রিভলভার বরং চালাতে শুনেছি, তবে সেটা বিরল কেস। সচরাচর বেশি মেয়েদের মার্ডার উইপন। এক্সকিউজ মি, এর কিন্তু স্বয়ং কর্নেলেরই সিদ্ধান্ত। চোপড়া বলল, মহিলা গোয়েন্দা কাহিনীকার আগাথা ক্রিস্টিরও এই মত। মেয়েরা একসঙ্গে সায় দিয়ে হেসে বলল, খানিকটা কারেক্ট। সোনালি বলল, তৃতীয় পুরুষ মানুষ অবশ্য জয়ন্তবাবু আছেন, কিন্তু। বললাম, কর্নেল আমাকে হিসেবে ধরবেনই না, সুতরাং আমারই খুনি হওয়ার স্কোপ ছিল এবং আপনারা কর্নেলকে পরাস্ত করতে পারতেন। দীপেন্দু অমনি ব্যস্ত হয়ে উঠল, বলল, সোনালি, তোমরা বরং জয়ন্তবাবুকেই খুনি করো। সোনালি, রত্না ও দীপ্তি দিকে তাকালো। ইতিমধ্যে ওদের ফানটা আমার দারুণ ভালো লেগে গেছে। কর্নেলকে নিয়ে এমন মজা করার সুযোগ কখনো পাইনি। তাই বলে উঠলাম, ঠিক আছে, আমিই খুনি হলাম, নদীর পলিতে হেঁটে আসবো আমি। আর দিব্যবাবু বরং অন্যতম সাসপেক্টেড হয়ে ওঠার জন্য অন্য কোনো ক্লু রাখবেন।
দিব্যেন্দু বললো, আমি ওখানে আমার একটা বিশেষ ব্র্যান্ডের সিগারেটের টুকরো ফেলে আসবো। এই সিগারেট জয়ন্তবাবু বা রণধীর খান না। খান কি? আমিও চোপড়া ওর ব্যান্ড দেখে বললুম, না। সোনালি খুব খুশি হয়ে উঠে দাঁড়ালো, বললো, এবার কফি খাওয়া যাক। এতক্ষণ তৈরি নিশ্চয়। কফি খেতে খেতে আরও ডিটেলস আলোচনা করা যাবে। ওকে সতর্ক করে দিয়ে বললুম, দেখবেন কর্নেল যেন এদিকে না এসে পড়েন। কি অবস্থায় আছেন দেখে আসবেন কিন্তু। সোনালি মাথা দুলিয়ে চলে গেল। আমি দীপ্তির দিকে তাকালাম। দীপ্তি কি নার্ভাস হয়ে পড়ছে ক্রমশ। তাকে কেমন অন্যমনস্ক দেখাচ্ছিল। হেসে বললাম, ভয় পেয়েছেন দীপ্তি? দীপ্তি হাসিতে শুকনো ভাবটা ঢাকা গেল না। রত্না বলল, ও ভয় পাবে কি? আপনি তো জানেন না, আমাদের থিয়েটার ক্লাবের সবচেয়ে পাকা অভিনেত্রীও। নাচতে গাইতেও পারে। কাল সোনালির জন্মদিনে ওর কীর্তি দেখে আপনার তাক লেগে যাবে। দীপ্তি যেন বিরক্ত হলো, বলল, বাজে বকিস নে রত্না। জয়ন্তবাবু কলকাতায় থাকেন, ভুলে যাস নে। আদারে গায়ে শিয়াল রাজা আমি। কথা কেড়ে রত্না বলল, রানী বলো দীপ্তি। সবাই হাসলো। চোপড়া বলল, কাল ফাংশনের প্রোগ্রাম কি? এখন আমায় জানানো হয়নি কিন্তু। একবারে লাস্ট মোমেন্টে বলবে, তখন ম্যানেজ করতে পারবো না বলে দিচ্ছি। প্রোগ্রাম ডিরেক্টর নিশ্চয়ই রত্না। রত্নাকে একটু বিরস দেখালো, বললো, বেশি কিছু করা যাবে না। মেসোমশাই বলেছেন খুব ধুমধাম করা হবে না। বেশি কেউ আসছেনও না। লোকাল লোক আর বাইরের মিলে বড় জোর জনা 10-12। অবশ্য ড্রয়িং রুমটা বড়, স্ট্রেস হবে না। দীপ্তি নাচবে গাইবে। দীপ্তি বলল, এবং তুমিও। রত্না কি বলতে যাচ্ছিল? সোনালি ও একজন পরিচারিকা ট্রেনে এলো। সোনালি ফিসফিস করে বলল, কর্নেল গম্ভীর মুখে কি একটা প্রকাণ্ড বই পড়ছেন। বাবা পাশে তেমনই গম্ভীর মুখে বসে আছেন। কিন্তু মুশকিল হয়ে গেছে। মা জানতে পেরেছেন সব। বারণ করেছিলেন। আমার ভয় করছে বাবার কানে না তোলেন। রত্না বলল, এই রে সেরেছে। মাসিমাকে জানালো কে? দিব্য বলল, আমি তো কিছু বলিনি। নিশ্চয়ই দীপ্তি বলেছে। কাঁচুমাচু হয়ে দীপ্তি বলল, মানে? ও ঘরে যখন সোনালি আর রত্নার সঙ্গে এ নিয়ে আলোচনা করছিলাম, মাসিমার কানে গিয়েছিল। আমি বেরোলেই ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, মার্ডার টার্ডার কী সব বলছিস? উনি যে মানুষ হইচই করে ফেলবেন এই ভয়ে বলতে হলো। উনি আমাকে নিষেধ করেছিলেন। চোপড়া কপিতে চুমুক দিয়ে বলল, তাহলে দি গেম ইজ ফিনিশ। উনি বাধা দেবেন। আই নো ইট। সোনালি একটু ভেবে বলল, এক কাজ করা যাক, টাইমটা পাল্টে সকাল 9টার বদলে ভোর 6টা। অত সকালে মায়ের ঘুম ভাঙবে না। রণজিৎদা, তুমি কিন্তু ভোর 5টায় আসছো। দিব্য, রত্না, দীপ্তি সবাই ঠিক ওই সময়। জয়ন্তবাবু, আপনার ঘুম ভাঙবে তো? বললাম, হ্যাঁ, তবে কর্নেলেরও ভাঙবে, এবং উনি অভ্যাস মতো বেড়াতেও বেরোবেন। সোনালি বলল, বাহ, তাহলে তো চমৎকার সুযোগ। উনি ফিরলেই আমরা ঝটপট দীপ্তিকে ওখানে রেখে চলে আসবো। খবর দেবে, এই রে মার্ডারটা কার প্রথম চোখে পড়বে ঠিক করা হয়নি যে। রত্না বলল, দাদাই দিক না। দাদাও ধরো মর্নিং ওয়াকে বেরিয়েছিল, ফিরে এসে চোখে পড়েছে, ব্যাস। দিব্য বলল, বেশ, কিন্তু মোটিভ কী রাখছো খুনের? বলে সে দীপ্তির দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। রত্না মুখ টিপে হেসে বলল, মোটিভ ইজ প্রেমের প্রতিহিংসা। দাদা, চোপড়া এবং জয়ন্তবাবু 3জন প্রেমিক আর 1জন প্রেমিকা। দীপ্তি হৈ হৈ করে বলে, যা। তার মুখ রাঙা দেখাচ্ছিল। বললাম, এতে সংকোচের কী আছে মিস দীপ্তি? জাস্ট আ গেম, অভিনয়। আপনি নিশ্চয়ই প্রেমিকার ভূমিকায় থিয়েটারে অভিনয় করেছেন। সোনাই বলল, 100টা করেছে। তুলনাহীন অভিনয়। দীপ্তি হঠাৎ ঘুরে বলল, আচ্ছা ধরুন যদি এমন হয়, মানে আপনারা 3জনের একজন কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং আমি সেটা টের পেয়েছিলাম বলেই আমাকে, মানে। চোপড়া হো হো করে হেসে বলল, চমৎকার, কিন্তু ষড়যন্ত্র কিসের? ধরুন এখানে অয়েল রিফাইনারিতে কোনো সাবোটাজ করার জন্য। দিব্য বাধা দিল, 1 মিনিট, ব্যাপারটা খুব জটিল এবং কষ্টকল্পিত। দীপ্তি যেন জেদ ধরল, কেন এমন হচ্ছে না আজকাল? সরকারি প্রজেক্টে বিদেশি এজেন্টের লোকেরা অন্তর্ঘাত করার চেষ্টা করছে না? চোপড়া বলল, ব্রিলিয়ান্ট, খুব স্বাভাবিক মোটিভ, কিন্তু তার তো ক্লু থাকা চাই। দীপ্তি বলল, ধরুন আমার কাছে কোনো টুকরো কাগজ থাকবে এবং তাতে কোনো সাংকেতিক কিছু লেখা থাকবে। ভাববেন না, সে আমি নিজেই ম্যানেজ করবক্ষণ। কাগজটা ছেঁড়া হবে এবং আমার মুঠোর মধ্যে লুকানো থাকবে। সোনালি হাসতে হাসতে বলল, বুঝেছি। দীপ্তি এই 3জনের প্রেমিকা হতে চায় না, পছন্দ হচ্ছে না, তাই বাপস অয়েল রিফাইনারিতে সাবোটাজ। বাবাকেও জড়াচ্ছে। তবে এই মোটিভটা খুব সিরিয়াস। গেমটা আরও জমবে। কর্নেলের বুদ্ধি গুলিয়ে যাক না। আমি কিন্তু চমকে উঠেছিলাম। দীপ্তির মুখে কি একটা টের পাচ্ছিলাম।
সেটা ঠিক কী বর্ণনা দেওয়া অসম্ভব। একটা দৃঢ়তাই কি দেখলুম, অস্বস্তি হলো। সেই মুহূর্তে কর্নেলকে দেখা গেল দরজায়। আমরা তাকালাম, কিন্তু কর্নেল ফের ঢুকে গেলেন। সোনালি চাপা হেসে সন্দিগ্ধ মুখে বলল, শুনলেন না তো কিছু? সে রাত শুতে গিয়ে দেখি কর্নেল বেজায় গম্ভীর। আমি শুয়ে পড়লাম। উনি টেবিল ল্যাম্পের সামনে বসে একটা প্রকাণ্ড বই পড়তে থাকলেন। বললুম, ব্যাপার কি? সারাদিন ট্রেন জার্নির পর ওই বুড়ো হাড়ের ভেলকি দেখানো কেন? আলোয় আমার ঘুম আসে না। কর্নেল বইয়ের পাতায় চোখ রেখেই বললেন, 1 মিনিট জয়ন্ত, টি লরেন্স চ্যাপ্টারটার আর 1 প্যারা বাকি। তুমি প্লিজ একটুখানি ধৈর্য ধরো, লাভবান হবে। আমার কিসের লাভ? 3-0 তত্ত্ব আজ করেছি ডার্লিং। দৈনিক সত্যসেবকে এটা ছাপা হলে কাগজের বিক্রি বাড়বে এবং তোমারও বেতনের ইনক্রিমেন্ট হবে। লাভটা তো তোমারই।